সো আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বললাম যে আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, যে বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশটা পুরোটাই আমাদের। বাংলাদেশের মানে আমাদের বাংলাদেশে যেন বাহিরের কোনো দেশ কোনোভাবে আক্রমণ করতে না পারে, বা অন্য কোনো দেশ যাতে আমাদের বিরুদ্ধে খড়ি ছড়াতে না পারে। আগে যেভাবে পাকিস্তান বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা অংশ, মানে পাকিস্তানের একটা অংশ পূর্ব পাকিস্তান হিসেবে, পরে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে স্বাধীন বাংলাদেশ হয়েছে। তো আমাদের এই বাংলাদেশ অন্য কোনো দেশের অধীনে চলে যাক এবং অন্য কোনো দেশ আমাদের দেশকে শাসন করুক, এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কেউই চাই না। অন্য কোনো দেশ যদি বাংলাদেশকে স্বাধীন করতে আসে তখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামায়াতও থাকবে না, কোনো দলই থাকবে না। সো আমরা বাংলাদেশকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই যাতে কোনো দেশ বাংলাদেশের উপর শাসন না করতে পারে। সো আমি প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে কথা বলবো। ভারতকে নিয়ে কথা বলার কারণ হচ্ছে ভারত বাংলাদেশকে বিভিন্ন সমস্যায় ফালানোর জন্য বা বিভিন্ন সমস্যার সম্মুখীন করার জন্য বিভিন্ন ভাবে বাংলাদেশের উপর ছড়ি ঘুরাইতেছে, বা বাংলাদেশের মানুষগুলোকে দিয়ে বিভিন্ন কৌশল প্রয়োগ করাইতেছে বাংলাদেশের ভিতরে। ঠিক কোন কোন ক্ষেত্রে প্রয়োগগুলো করতেছে আসুন সেটা আপনাদের সাথে ক্লিয়ার করি। তো প্রথমেই আমি যে টপিক নিয়ে কথা বলবো, বাংলাদেশ এখন আপাতত তিনটি কৌশল নিয়ে আগায় যেতেছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে তিনটি কৌশল নিয়ে আগায় যেতেছে সেই তিনটি কৌশল আমি আপনাদের এখন ক্লিয়ার করতেছি। সো কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে সেটাও আপনাদের সাথে ক্লিয়ার করি। প্রথম যে স্বার্থ বা প্রথম যে কৌশল কাজ করতেছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, যে ব্যাপারটা মানে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ভাবে দাঙ্গা সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, এরকম একটা বিষয়। সো আমি প্রথম যে বিষয়টা ক্লিয়ার করব যে কিছুদিন আগে চট্টগ্রামের যদি আমরা একটা ভিডিও দেখি, বা চট্টগ্রামে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে যে একটা হিন্দু ছেলে প্রতিমা নিয়ে যাচ্ছিল, তো প্রতিমার উপরে পানি ঢেলে দেওয়া হয়েছে এবং যে ছেলেটা নিয়ে যাচ্ছিল তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার উপর হামলা করা হয়েছে, এরকম কিছু কথা সে বলছিল। চলুন আমরা তার কাছ থেকে, তার মুখ থেকে শুনে আসি। হাজারি লাইন থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম, ঠিক আছে। প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি, হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক শাহী জামে মসজিদ তোরণ, এর সামনে যখন আমাদের ব্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। সো এখানে কি দেখা গেল, সে বলতেছে যে সে প্রতিমা নিয়ে যাচ্ছিল এবং সেখানে তার প্রতিমার উপরে পানি ঢেলে দেওয়া হয়েছে এবং তার উপরে হামলা করা হয়েছে। ঠিক আছে, আমরা মেনে নিলাম তার উপরে হামলা করা হয়েছে এবং সে হাতে এখানে রক্ত ব্লাড রয়েছে সেটাও সে দেখালো। চলুন আমরা ভিডিওর দ্বিতীয় অংশটা দেখে আসি। ভিডিওর দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে যে তার পিছনে ছুরি লুকানো আছে। আই মিন সে ছুরি পিছনে লুকিয়ে আছে। যখন তার উপরে কেউ হামলা করলো বা তাকে যে যখন নিয়ে গেল তখন তাকে তল্লাশি করলো না, তার পিছনে যে ছুরি আছে এই ব্যাপারটা কেউ খেয়াল করলো না। এটা কি অবিশ্বাস্য একটা ব্যাপার নয়? চলুন আমরা দেখে আসি যে এই যে ছেলেটা, এই হিন্দু ছেলেটা, এই যে একটা বললো যে তার উপর হামলা করা হয়েছে, অমুক তমুক, বাংলাদেশের মানুষ হিন্দু সম্প্রদায়কে বিভিন্নভাবে হ্যারেস করতেছে, এগুলো যে বললো, আসলে এই ছেলেটা কে এবং কোথার, চলুন দেখে আসি। সো আমরা যদি এইখানে দেখি, এই যে পাশে যে ছবিটা দেখা যাচ্ছে এইখানে এই ছেলেটাকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের একজন বড় নেতার সাথে সে মিছিল করতেছে। তার মানে আমরা যদি বলতে যাই যে এটা একটা আওয়ামী লীগের কারসাজি বা সে একজন আওয়ামী লীগের মানুষ হিসেবে মিথ্যে ব্লেম দিচ্ছিল, সেটা কিন্তু ভুল হবে না, এটা 100% সত্যি। ভারতের দ্বিতীয় যে কৌশলটা সেটা হচ্ছে বাংলাদেশের যে শিল্প এলাকাগুলো রয়েছে এবং যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো রয়েছে এইগুলোকে বিভিন্ন এগুলোতে যে মানুষগুলো কাজ করছে, মানে যে কর্মীগুলো রয়েছে তাদেরকে বিভিন্নমূলক উস্কানি দিয়ে মালিকের সাথে কথা বলার জন্য বা বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে ভাঙচুর, লুটপাট সহ বিভিন্ন ধরনের কাজ করানো হইতেছে।
এবং এই এই কাজগুলোর মাধ্যমে কি করতেছে, বাংলাদেশের যে অর্থনৈতিক সাবলীল ভাবে আছে বা বাংলাদেশের অর্থনৈতিককে মানে খুবই একটা ক্ষতির সামনে ফালানোর চেষ্টা করতেছে। তো এই কথাটা বলার কারণ কি, চলেন আমরা একটা ভিডিও দেখে আসি। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, আমি আপনাদের ভাই হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি দিতে এসেছি। যে মালিকেরা আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না, আপনারা সেই মালিকদের, আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন, সেই পোশাকের মেশিন ছিনিয়ে নিন এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান সেই আপনারা নিজেরা বিক্রি করুন। তো আমরা এখানে যে ভিডিওটা দেখলাম, এখানে দেখা যাচ্ছে একজন মানুষ গার্মেন্টস কর্মীদের বিভিন্ন ভাবে বুঝাচ্ছেন যে তারা কি করবে, গার্মেন্টস এর ভিতরে গিয়ে ভাঙবে, লুটতরাজ করবে, এইসব জিনিস তাদেরকে বলতেছিল যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে গার্মেন্টস এর যে মালিক আছে এবং গার্মেন্টস এর ভিতরে যা কিছু আছে ওগুলো তারা লুটপাট করবে, ভাঙাচুর করবে, এগুলো তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। তো আমরা দেখে আসি এই সাধারণ লোকটা আসলে কে। আমরা যদি এইখানে দেখি, এই লোকটাকে যদি দেখি, মানে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, এই লোকটা নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা। মানে আওয়ামী লীগ যখন ছিল তখন সে ছাত্রলীগ নেতা ছিল নর্দার্ন ইউনিভার্সিটির। এখানেও ঘুরে ফিরে আওয়ামী লীগই আসলো। যে লোকটা সাধারণ মানুষ হিসেবে এখানে এত বড় লিড দিল, সে আসলে একজন আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল তখনকার একজন ছাত্রলীগ ছিল। এবার আমরা যাব 3 নম্বর কৌশলে। 3 নম্বর কৌশল যেটা হচ্ছে, বিএনপি যে দলটা আছে বাংলাদেশে এখন একমাত্র প্রস্তাবিত একটা দল, মানে আগামীতে সরকারে বসতে পারে বা দেশ শাসন করবে এরকম একটা দল, এখন আমরা বলতে পারি বিএনপি। তো বিএনপি কে বিভিন্ন ভাবে মানে নেগেটিভলি ক্যাম্পেইন করা হচ্ছে বা নেগেটিভলি সরানো হচ্ছে। বিএনপির মানুষ কি করছে, লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় জায়গা দখল করতেছে এবং মানুষের জায়গা বিভিন্ন জায়গায় চাঁদা তুলতেছে, দোকানপাট এখানে সেখানে অনেক লুটপাট করতেছে। এগুলো বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে বা বিএনপির জন্য নেগেটিভ, বিএনপি দলের জন্য নেগেটিভ কিছু ভাইব ছড়িয়ে দিচ্ছে জনগণের মধ্যে। সো চলুন আমরা প্রথমে একটা নিউজ দেখে আসি। এইখানে যে লোকটা রয়েছে, এই যে লোকটাকে আমরা দেখছি, এই লোকটা বিএনপির কথা বললে তারপর চাঁদা তুলতেছিল এবং লুটপাট করতেছিল। তারপর যখন তার ব্যাকগ্রাউন্ড দেখা গেল, মানে তার পেছনের ইতিহাস দেখা গেল, তখন দেখা গেল সে একজন আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের লোক আমরা বলতে পারি। তো আওয়ামী লীগেরও বিভিন্ন মানুষ বিএনপির নাম করে বা বিএনপির যে এই নেগেটিভ যে চরিত্র এটা ফুটিয়ে তোলার জন্য আওয়ামী লীগের লোক বিএনপি সেজে বিভিন্ন ভাবে লুটপাট করতেছে। বিএনপি যে একেবারে কিছু করতেছে না বা বিএনপির লোকজন যে কিছু করছে না, আমি একেবারেই তাদেরকে ক্লিন বলবো না, অবশ্যই তারাও করছে এবং তারা যারা করছে বিএনপির উপর মহল থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, এরকম সংবাদ আমরা পাচ্ছি বা পেয়েছি। সো লাস্টলি আমি সবার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, দেশটা আমাদের, এই দেশের সৌন্দর্য এবং এই দেশ কিভাবে শান্তিতে থাকবে, এই দেশের শান্তি রক্ষা করা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যার যার জায়গা থেকে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করা। আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ, আমরা অনেকেই আছি যারা কোনো দল করি না বা আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এগুলো কিছুই করি না, ছাত্রলীগ, ছাত্র দল বা অন্য যেই দলই আছে, যেই ফেডারেশন আছে, কোনো কিছুর সাথে আমরা যুক্ত না। আমরা জাস্ট সাধারণ জনগণ। আমরা যদি কোথাও অন্যায় দেখি সেখানে কথা বলতে চাই। সো এই কথা বলার জন্য প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে বাক স্বাধীনতা, মানে কথা বলার যে স্বাধীনতাটা সেটা। আজকে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বললাম, আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে, আমাকে নিয়ে জেলে ভরে রাখলো যে আমি কেন আওয়ামী লীগকে নিয়ে কথা বললাম। আজকে বিএনপি ক্ষমতায় আছে, আমি বিএনপির বিরুদ্ধে কথা বললাম, বিএনপি অন্যায় করছে সেটা বললাম, আমাকে নিয়ে জেলে ভরে রাখা হইলো কেন? আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি। আসলে সেইটা না, যেই দলই হোক না কেন, বা আজকে আমি জামাতকে নিয়ে কথা বলছি, জামাত আমার নিয়ে জেলে ভরে দিল, এটা কোনো সমাধান না, এটা কোনো কথা না। প্রত্যেকটা মানুষেরই উচিত তার নিজস্ব ওপিনিয়ন জানানো। বাংলাদেশ সরকার যে সব সময় সঠিক কাজ করে এবং তারা কোনো অন্যায় করে না, তারা সাধারণ জনগণের উপর কোনো অত্যাচার করছে না, এটা তো কখনোই হতে পারে না। প্রত্যেকটা সরকারই, আমরা প্রত্যেকটা মানুষই কি করি, নিজের স্বার্থের চিন্তা করে নিজের স্বার্থের কথা ভাবি। আমরা কখনোই, আমরা বলি যে দেশের জনগণ, বাংলাদেশের সংবিধান কি বলে, দেশের জনগণ যা বলে বাংলাদেশ সরকারও তাই করে,
কিন্তু কোথায় বাংলাদেশের জনগণের কোনো ওপিনিয়ন কি সরকার নিচ্ছে, বা সরকার কি আমাদের সেইভাবে কোনো মূল্য দিচ্ছে, আমাদের কথার কোনো ভ্যালু দিচ্ছে না। তো আমরা সাধারণ জনগণ কি চাই, যে দ্রব্য মূল্যের দাম একটু কম থাক। আমরা সাধারণ জনগণ কি চাই, যে বাংলাদেশে একটু যে হত্যা মামলা, তারপর ধর্ষণ, আরো যে কাজগুলো আছে করাপশন, এগুলো কম হোক, ঘুষ নেওয়া কম হোক, দুর্নীতি না হোক, এরকম কিছু চাই। কিন্তু আসলে কি আমরা বাংলাদেশে সেটা পাইতেছি? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকছে, তখন আওয়ামী লীগের যে নেতারা আছে তারা বিভিন্ন ভাবে লুটতরাজ হামলা, এটা সেটা, তাদের ব্যাংক ব্যালেন্স ভইরা দেশ ছেড়ে চলে যেতেছে। আবার আমরা যখন বিএনপি ক্ষমতায় থাকে, তখন শুনি বিএনপির যে নেতাকর্মী, বড় বড় নেতাকর্মী আছে, বাংলাদেশের সম্পদ নিয়ে দেশ থেকে পালাই যাইতেছে। এরকম চলতেছে। যে সরকারই আসুক না কেন, কোন সরকার বাংলাদেশের জনগণের জন্য কাজ করতেছে না। তো বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে এরকম সরকার আমরা পাবো কই? তো অন্তর্বর্তী সরকার যেটাই থাকুক, বা এখন বাংলাদেশের যে স্থিতিশীল অবস্থা, বা অন্তর্বর্তী সরকার যেটা আছে, তাকে সংবিধান বা আইন করা উচিত যে যে সরকারই বাংলাদেশে আসুক না কেন, একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত যে যে সরকারই আসুক না কেন জনগণের কথা যেন চিন্তা করে। কিন্তু এই কোন সরকারই কিন্তু জনগণের কথা চিন্তা করতেছে না বা করে না, এবং আগামীতেও করবে বলে আমাদের মনে হয় না। কারণ বাংলাদেশকে একদম মানে একটা স্বৈরশাসন চলে গেছে, সামনে আর একটা স্বৈরশাসন আসবে, এই অত আতঙ্কেই বাংলাদেশের মানুষগুলো বসবাস করতেছে। কিন্তু কেউ যে মুখ খুলে কথা বলবে এরকম কেউ নাই। আমি খেয়াল করে দেখলাম, বাংলাদেশে অন্যায় নিয়ে বা বাংলাদেশের যে করাপশন গুলো হচ্ছে, এগুলো নিয়ে যে মানুষগুলো কথা বলছে তারা কিন্তু কেউ বাংলাদেশের নাই। তারা বাংলাদেশের বাহিরে বৈশা ভিডিও করে এই ভিডিওগুলো ছাড়তেছে, বাংলাদেশে এই অন্যায় হইতেছে, বাংলাদেশের মানুষকে সতর্ক করতেছে। কিন্তু এই মানুষগুলো, এই সতর্ক বাণী দেওয়া মানুষগুলো যদি বাংলাদেশে থাকতো এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, আরো বেশি জানতে পারতো এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারতো, তাহলে আরো বেশি ভালো হইতো। তো এখন সব শেষ, অন্তর্বর্তী সরকারের কাছে একটা আবেদন হচ্ছে, বাংলাদেশে এমন একটা আইন থাকুক যেখানে এটা বলা থাকুক যে বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা জিনিসটা আছে। বাক স্বাধীনতাটা যদি থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মানুষ তার মতবাদটা জানাতে পারবে। মতবাদ, অনেক মানুষ চুপ করে থাকে, বাংলাদেশের বেশিরভাগ মানুষই চুপ করে থাকে এই ভয়ে, যদি আমি এই সরকার বা যে কোনো সরকারের জন্য কথা বলি বা বিরুদ্ধে কথা বলি বা তার অন্যায় নিয়ে কথা বলি, মুখ খুলি, তাহলে আমার জায়গা হবে জেলে, আমার ফ্যামিলি থাকবে না, কিছু থাকবে না, কিছুর অস্তিত্ব রাখবে না। তো বাংলাদেশে যেন এই ব্যাপারগুলো আর না ঘটে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার যে বিষয়টা আছে, এই জিনিসটা যেন থাকে। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। আপনি, আমি এবং আমরা সবাই চাই স্বাধীনভাবে কথা বলতে, স্বাধীনভাবে নিজের মতবাদ জানাতে।